মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। গাজায় যুদ্ধবিরতি চললেও এখনও বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড হামলার তথ্য সামনে আসছে। এরই মাঝে শত্রু মোকাবেলায় নিজেদের সক্ষমতা বাড়াতে ব্যস্ত সময় পার করছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। এই ক্ষমতাধর ইসলামিক রাষ্ট্র ২ ফেব্রুয়ারি রবিবার একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ইতমাত নামক এই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পাশাপাশি রবিবার এক নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে তেহরান। এদিকে তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র অর্জন সংক্রান্ত প্রদর্শনী পরিদর্শনের সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন প্রজন্মের এই বাভার্ড 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেন। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই নতুন সংস্করণ লঞ্চার, ট্র্যাকিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডারকে একীভূত করা হয়েছে। পূর্বের সংস্করণ বাভার্ড 373 লঞ্চারগুলোর নিজস্ব রাডার ছিল না, তবে এই নতুন উন্নত সংস্করণে প্রতিটি লঞ্চার স্বাধীনভাবে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত ও মোকাবেলা করতে সক্ষম হবে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত চিত্র অনুযায়ী প্রতিটি বাভার্ড 373 লঞ্চার একটি স্বয়ংসম্পূর্ণ শনাক্তকরণ রাডার এবং 6টি ক্ষেপণাস্ত্র লঞ্চার সহ সজ্জিত। ধারণা করা হচ্ছে নতুন এই লঞ্চার ব্যবস্থার সংযোজনের ফলে এই প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নতুন প্রজন্মের বাভার্ড 373 বিভিন্ন দিক থেকে আগের সংস্করণের তুলনায় আরও আধুনিক ও শক্তিশালী করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ইতমাত নামক একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়, যার সর্বোচ্চ পাল্লা ১৭০০ কিলোমিটার বলে জানানো হয়েছে। এদিন তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে মাসুদ পেজেশকিয়ান এই ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন। এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তাদের অভিযোগ, তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। জানা গেছে, নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। গাজা যুদ্ধের জেরে গত বছর ইসরায়েলে দুবার হামলাও চালিয়েছে ইরান। রবিবার টেলিভিশন বক্তৃতায় মাসুদ পেজেশকিয়ান বলেন, মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার উন্নতির লক্ষ্য হল এটা নিশ্চিত করা যে কোনো দেশ ইরানের সীমান্তে আঘাত করতে যেন সাহস না করে। তেহরানের একই অনুষ্ঠানে নিজেদের তৈরি 3টি স্যাটেলাইটও উপস্থাপন করেছে ইরান। এর মধ্যে একটি স্যাটেলাইটের নাম নাভাক, আর দুটি হল পার্স 1 ও পার্স 2। এ দুটি মূলত আগের দুটো স্যাটেলাইটের উন্নত সংস্করণ। শেষের দুটি স্যাটেলাইট সাধারণত পরিবেশ, জরুরি পরিস্থিতি এবং নগর ব্যবস্থাপনা তদারকির কাজে ব্যবহার করা হয় বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই তার দেশে থাকা অভিবাসীদের উপর তুমুল গতিতে চড়াও হন। তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন। তারই রেশ ধরে তড়িৎ গতিতে কাজ করে চলেছে ট্রাম্প প্রশাসন। তবে এবার যুক্তরাষ্ট্র থেকে নয়, যুক্তরাজ্যের অভিবাসীদের নিয়ে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার অভিবাসী প্রত্যাশীদের দাসত্বের নতুন ধরন সহ মানবাধিকার আইনের আওতায় নিরাপত্তা দেওয়া নিষিদ্ধ করে রাখতে চায়। যদিও দেশটির কয়েকজন মন্ত্রী এই পদক্ষেপের সমালোচনা করেছেন, যা কার্যত চাপে ফেলছে স্টারমার সরকারকে। কিন্তু ধারণা করা হচ্ছে তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন। গত বছরের জুলাইয়ে ব্রিটেনের ক্ষমতায় আসে লেবার পার্টি। এর আগে কনজারভেটিভ সরকারের প্রস্তাব অনুযায়ী তারাও বহাল রাখে এই বিশেষ নিষেধাজ্ঞা যে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়া হতো। তারা অনেক ক্ষেত্রে নব্য দাসত্ব আইনের আবহে নিরাপত্তা দাবি করতেন, যাতে তাদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার না করা যায়। নতুন নিষেধাজ্ঞা এই নিরাপত্তাকে নাকচ করে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক অভিবাসন প্রত্যাশীদেরও 28 দিন আটক করে রাখার কথাও বলছে এই নিষেধাজ্ঞা। প্রতি বছর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ডিঙি নৌকায় চেপে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছে আশ্রয় প্রার্থনা করেন। এমন অভিবাসন বহু ব্রিটিশ ভোটারের চিন্তার কারণ। গত বছর নির্বাচনের সময় কিয়ার স্টারমার মানব পাচারের সংগঠিত চক্রগুলোকে ভেঙে দেবেন বলে অঙ্গীকার করেছিলেন। বৃহস্পতিবার দেশটির সংসদে একটি নতুন বিল পেশ করা হয়। এর নাম দ্য বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল। বিলটি পাশ হলে পুলিশ অভিবাসী প্রত্যাশীদের মোবাইল ফোন হাতিয়ে তার সাহায্যে মানব পাচারকারীদের ট্র্যাক করবে। একই সঙ্গে সেসব ব্যক্তিদেরও খোঁজা সম্ভব হবে যারা ছোট ছোট নৌকা বানিয়ে বা তেমন নৌকার জন্য পার্টস বানিয়ে অবৈধ পন্থায় যুক্তরাজ্যে মানুষকে নিয়ে আসেন।
উইগভ সংস্থার একটি জরিপ বলছে, যুক্তরাজ্যের স্বাস্থ্য অর্থনীতির পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অভিবাসন। সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর নৌকায় চেপে ৩৬,৮১৬ জন আসেন সেখানে, যা তার আগের বছরের চেয়ে ২৯% বেশি। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে। ২০২৩ সালে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সংসদে ভোট দেন লেবার সংসদ সদস্যরা। কিন্তু স্টারমার বলেন, সেই সময় তা না করলে যুক্তরাজ্যে পাচার হয়ে আসা নারীদের বাড়তি সুরক্ষা দেওয়া সম্ভব হতো না। কিন্তু ২০২৫ সালের শুরুতে কি এমন বদলালো যাতে স্টারমার এই পদক্ষেপ নিলেন? এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তার অফিস বা তিনি নিজেও। বরাবরই বিতর্কের জন্ম দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। কিন্তু এবার বিতর্ক ও সমালোচনা দানা বেঁধেছে নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে নিয়ে। গেল বছর ডিসেম্বরের শেষ দিকে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারফ মিয়ারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন। ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে হয়রানি চেষ্টার অভিযোগকে পুঁজি করে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ২ ফেব্রুয়ারি রবিবার ফাঁস হওয়া এক চিঠিতে জানা গেছে এমন তথ্য। গত ২৬ ডিসেম্বর ইসরায়েলি পার্লামেন্টের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে এ তথ্য নিশ্চিত করে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর। সেটির একটি অনুলিপি সম্প্রতি সংবাদ মাধ্যম এএফপির কাছে এসেছে। এর আগে নামা লাজিমি অ্যাটর্নি জেনারেলের সদর দপ্তরে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগে সাড়া দিয়েই গত ২৬ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি দেয় অ্যাটর্নি জেনারেলের দপ্তর। ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম। কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই কঠিন জটিলতা ও দীর্ঘায়নের ফাঁদে পড়েছে। নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহু এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেল বরাবর চিঠিতে জানিয়েছিলেন নামা লাজিমি। উল্লেখ্য যে, যেসব অভিযোগের ভিত্তিতে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী, সেগুলোর মধ্যে প্রধান দুটি হল স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন ও আদালতে না আসার হুমকি এবং অ্যাটর্নি জেনারেল তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মীকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব মামলা চলছে আদালতে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত মামলাটির রায় ঘোষণা হলে নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়ই বিপদে পড়বেন। কারণ নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়ই সেই মামলার আসামি এবং সেটির অভিযোগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা প্রাপ্তির প্রতিশ্রুতির বিনিময়ে দেশের কয়েকজন বিলিয়নিয়ারের কাছ থেকে $2,60,000 সমমূল্যের সিগার, অলংকার ও দামি মদ গ্রহণ করেছিলেন বেনিয়ামিন ও সারা নেতানিয়াহু। তাই বলাই যায়, আইনি দিক থেকে বিচার সুষ্ঠুভাবে হলে এই দুজনের ভাগ্যে কঠিন পরিণতি অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যেন এক নতুন আমেরিকাকে দেখছে বিশ্ব। প্রেসিডেন্টের আসনে বসার প্রথম প্রহর থেকেই যেন সব রীতিমতো ওলটপালট হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় আমেরিকা ফার্স্ট এই স্লোগান নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাণিজ্যিক মিত্র ও অংশীদারদের সাথে মার্কিন বাণিজ্যিক সম্পর্কের একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার শাসক গোষ্ঠী মনে করে, বিভিন্ন দেশের মধ্যে উন্মুক্ত দায়ের নীতি এবং বাণিজ্যিক শুল্ক হ্রাস নীতি চূড়ান্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাই আমেরিকা অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার স্বার্থে বিগত কয়েক দশকের নীতিতে পরিবর্তন করতে হবে।
এ বিষয়ে ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, আমাদের দেশ যখন শুল্ক আরোপ করেছিল তখন ধনী ছিল। এখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ের কথা উল্লেখ করেছেন, যখন আমেরিকা বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ভারী শুল্ক আরোপ করেছিল। আমেরিকা এখন নতুন করে তাদের মিত্রদের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যের উপর 25% এবং চীন থেকে আমদানি পণ্যের উপর 10% শুল্ক আরোপের মাধ্যমে এই যুদ্ধের সূচনা করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু পণ্য আমদানির উপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ব্রিক্স অর্থনৈতিক জোটের সদস্যরা যদি ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করে তবে তাদের উপর শতকরা 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বর্তমান সময়ে এসে বাণিজ্য শুল্ক তুলে নেওয়া কিংবা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার ফলে আমেরিকা একটি রপ্তানিকারক দেশ থেকে একটি প্রধান আমদানিকারক দেশে পরিণত হয়েছে, যার ফলে আমেরিকার বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় 50,000 কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যভাবে বলা যায়, আমেরিকানরা প্রতি বছর রপ্তানির চেয়ে 50,000 কোটি ডলার বেশি আমদানি করে। বছরের পর বছর ধরে চলমান এই পরিস্থিতি মার্কিন কর্মকর্তাদের দৃষ্টিতে সহনীয় নয়। যে কোনো উপায়ে এই পরিস্থিতির পরিবর্তন করতেই হবে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে। এই পরিবর্তন আনার হাতিয়ার হলো আমদানি পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করা। ট্রাম্পের যুক্তি হলো, আমদানিকৃত পণ্যের দাম বাড়ার সাথে সাথে আমদানি পণ্যের পরিমাণ কমে যাবে এবং মার্কিন বৈদেশিক বাণিজ্য ঘাটতিও হ্রাস পাবে। তার প্রশাসন আশাবাদী যে এ উপায়ে আমেরিকার অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পাবে এবং তাদের শ্রমিকদের প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়া যাবে। তবে কানাডা, মেক্সিকো, চীন অথবা ইইউ সদস্য দেশগুলো থেকে আমদানি করা পণ্যের উপর ভারী শুল্ক আরোপের ফলে আমেরিকা থেকে আমদানি পণ্যের উপরও একই রকম শুল্ক আরোপের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে। এর ফলে আমেরিকার পণ্য রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন তা কেবল আমদানিকৃত পণ্যের দামই যে বাড়াবে তাই নয়, বরং আমেরিকার রপ্তানি বাজারকেও ক্ষতিগ্রস্ত করবে। উভয় দিক থেকেই আমেরিকার নাগরিকদের উপর চাপ সৃষ্টি হবে। জনগণের উপর এই চাপ সৃষ্টির কথা ট্রাম্প নিজেও স্বীকার করেছেন। কিন্তু ট্রাম্প এবং তার প্রশাসনের বাণিজ্য যুদ্ধে প্রবেশ করার ক্ষেত্রে কিংবা আরও তীব্র করার সিদ্ধান্তের ব্যাপারে এই বিষয়গুলোর কোনোটি ব্যাঘাত সৃষ্টি করবে বলে মনে হচ্ছে না। তাদের দৃষ্টিতে বিশেষ করে কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে মার্কিন অর্থনীতি এতটাই শক্তিশালী এবং বিশাল যে বাণিজ্য যুদ্ধে পরাজিত হওয়ার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত ওই দেশগুলো আমেরিকার শর্ত মেনে নেবে। আবার বেইজিংয়ের উপরও রাজনৈতিক ও নিরাপত্তা চাপ তীব্র করে চীনকে আমেরিকার সঙ্গে আপোষ করতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিদেশিদের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে মূল বাধা স্বয়ং আমেরিকার ভেতরেই রয়েছে। সেই বাধাটি হলো আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ফলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাবে। অপরদিকে রপ্তানি বাজারের ক্ষতিও আমেরিকার জনগণ হয়তো সইতে পারবে না। সুতরাং জনগণ হয়তো তাদের সরকারকে এই নীতি পদ্ধতি পুনর্বিবেচনা করার জন্য চাপ দিতে পারে।